আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা। তো এই স্লাইডটা মানে ফরম্যাটিং এখনো ঠিক করা হয় নাই, মানে কন্টেন্ট ঠিক আছে কিন্তু ফরম্যাটিং আমি আরেকটু ঠিক করে এই যে কিছু কিছু জিনিস একটু উপরে উঠে গেছে, কিছু জিনিস নিচে, ফরম্যাটিং ঠিক করে তারপরে মানে তোমাদেরকে দিব। তো এমনিতে এখন আমরা করতে পারবো, সমস্যা নাই, কন্টেন্ট ঠিক আছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন এন্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা। তো আমরা হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর পরে আমাদের যে ক্রিপস ডিএম মডেল বা হচ্ছে ওই যে ওএস এম এন আর, এরকম একটা মডেলের নাম শুনছিলাম না আমরা, ওএস এম এন আর মনে হয় এরকম, অথবা ক্রিস্প ডিএম মডেল। সেখানে আমাদের যে প্রসেসটা ছিল যে ডাটা আন্ডারস্ট্যান্ডিং, বিজনেস আন্ডারস্ট্যান্ডিং, তারপরে হচ্ছে ডাটা প্রি প্রসেসিং, তারপরে ছিল হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর পরে হচ্ছে যে ডাটা মডেলিং। তো ডাটা মডেলিং এর আগে এবং প্রি প্রসেসিং এর পরে আমরা যখন ডাটা প্রি প্রসেস করতেছি, প্রি প্রসেসিং এর ভিতরে অথবা প্রি প্রসেসিং এর পরে আমরা আসলে এই ডাটাটাকে খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করি গ্রাফিক্যালি। মানে ডাটাটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা ডাটার বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি। এটাকে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিসও বলে, ইডিএ। অনেক জায়গায় দেখবা ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। এটা কি, যে আমরা যে ডাটাটাকে টেবুলার ফর্মে দেখতে পাচ্ছি সেই ডাটাটাকে আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে, বার চার্ট, তারপরে হচ্ছে এরকম লাইন গ্রাফ, অথবা হচ্ছে যে যে ফ্রিকোয়েন্সি গ্রাফ, বা ধরো হচ্ছে তোমার কি বলে পাই চার্ট, এরকম এইভাবে আমরা বিভিন্ন ভাবে কি ডাটাটার প্রজেকশন বা ডাটা ডিস্ট্রিবিউশনটা দেখলে কি হয়, আমাদের ডাটাটার সম্পর্কে আরো ভালো মতো আইডিয়া হয়। তখন আমরা আসলে সেটার উপরে মডেল অ্যাপ্লাই, তারপরে আমরা আসলে ডাটা ভিজুয়ালাইজেশনের পরে আমরা আসলে মডেল অ্যাপ্লাই করি। So data visualization is the process of representing data using graphical elements such as charts, graphs, plots to make the data easier to understand and analyze. তুমি যে ডাটাটাকে অ্যানালাইজ করবা বা বোঝার চেষ্টা করবা, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সুবিধা হয়। কারণ আমরা জানি যে যে কোনো কিছু আমরা আসলে মানে ছবিতে দেখলে আমাদের জিনিসটা অনেক বেশি সহজ হয়। হিউম্যানস আন্ডারস্ট্যান্ড পিকচার্স মাচ ফাস্টার দেন নাম্বারস। সো একটা সংখ্যার থেকে একটা পিকচার দেখা অনেক বেশি মানে সহজ। এই জন্য বাচ্চাদেরকে প্রথমে অ না শিখায়ে কি করা হয়, অজগর সাপ দেখানো হয়, তাই না? হ্যাঁ, হয়েছে অজগর সাপ। হুম, আচ্ছা। So humans understand picture much faster than number. It transforms raw data into visual representation. So data visualization কি করে, raw ডাটাটাকে data visualization এ ট্রান্সফর্ম করে, so that human can quickly detect, এতে করে হিউম্যান খুব কুইকলি বিভিন্ন প্যাটার্ন, ট্রেন্ড, রিলেশনশিপস, আউটলায়ার্স এগুলো ডিটেক্ট করতে পারে। Data visualization gain insight into an information space by mapping data onto graphical primitives, provide qualitative overview of large data set, search for patterns, trends, structure, irregularities, relationships among data. আমি একটা চার্ট দেখে হয়তো বা বুঝতে পারবো না যে একটা ডাটা ট্রেন্ডের মধ্যে কেমন ইরেগুলারিটি আছে, বা ডাটাটাকে যখন আমি একটা প্লট করব তখন আমরা আসলে এরকম এরকম বিভিন্ন স্পাইক বা না হলে এরকম বা এরকম একটা যে ফ্ল্যাট ডিস্ট্রিবিউশন, আমরা গ্রাফ মানে এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে খুব ভালোভাবেই ডাটা ডিস্ট্রিবিউশনটা খুব সহজভাবে বুঝতে পারবো। প্রোভাইড এ ভিজুয়াল প্রুফ, এটাতে আমাদেরকে কি দিচ্ছে, একটা ভিজুয়াল প্রুফ দিচ্ছে, প্রুফ অফ কম্পিউটার রিপ্রেজেন্টেশনস ডিরাইভড। সো ডাটাটাকে ভালো মতো বোঝার জন্য আমরা এই যে বিভিন্ন বেসিক স্ট্যাটিস্টিক্যাল ডেসক্রিপশন ব্যবহার করি ডাটার, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন অফ ডাটা, গ্রাফিক ডিসপ্লে। সেন্ট্রাল টেন্ডেন্সি কি মধ্যে কি কি আছে, মিন, মিডিয়ান, মোড। ডিসপারশন অফ ডাটা বুঝতে আমরা বক্স প্লট ইউজ করি, এটাও কিন্তু একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাছাড়া কোয়ার্টাইল, আউটলায়ার্স, পার্সেন্টাইল এগুলা ব্যবহার করি। কোয়ান্টাইল জিনিসটা কি, কোয়ান্টাইল হচ্ছে data points that split the data distribution into equal sized consecutive sets.
সো আমি যদি একটা ডাটার সেট, এটা আমার ডাটা ডিস্ট্রিবিউশন ধরো, এই ডাটাকে আমি যদি মনে করি যে আমি এই ডাটা ডিস্ট্রিবিউশনটাকে 100 ভাগে ভাগ করব, হ্যাঁ, তা 100টা ভাগে ভাগ করব, তখন আমরা এটাকে কি বলি? পার্সেন্টাইল। যদি 4টা ভাগে ভাগ করি তখন আমরা এটাকে বলি কোয়ার্টাইল। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কোনটা? Q3 - Q1 হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। এবং 5 নম্বর সামারি কি? বক্স প্লট ব্যবহার মানে বক্স প্লট ড্র করার জন্য আমরা যে 5 নম্বর সামারি ইউজ করি সেটা কি? মিন, Q1, মিডিয়ান, Q3 আর ম্যাক্স। এই হচ্ছে আমার 5 নম্বর সামারি। আচ্ছা, বক্স প্লটের মধ্যে কি মিন আর ম্যাক্স থাকে? কি মনে হয় তোমাদের? এই হচ্ছে ধরো আমার একটা বক্স প্লট, আউটলায়ার গুলো থাকে বাইরে, আর এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, আর এটা হচ্ছে Q3, আর এটা হচ্ছে সেই লোয়ার এক্সটেন্ট, মানে Q1 থেকে এই যে এইটা, এই যে IQR ইন্টু 1.5, মানে Q1 এর সাথে Q1 থেকে এত দূরে যে থাকে Q1 মাইনাস এই ভ্যালুটা, সে হচ্ছে আমার কি লোয়ার এক্সটেন্ট, সেটাকে আমরা এই পাশের হুইস্কার দিয়ে বুঝাই। আর Q3 প্লাস করে, Q3 এর সাথে প্লাস করলে আমরা এই যে আউটার এক্সটেন্ট হুইস্কার। তার মানে বক্স প্লটের মধ্যে কিন্তু আমাদের আসলে মিন বা ম্যাক্স এই দুটা ভ্যালু থাকে না। বক্স প্লটের মধ্যে মিন ম্যাক্স থাকে না, কিন্তু 5 নম্বর সামারির মধ্যে থাকে। তো আমরা কোন একটা ডাটা ডিস্ট্রিবিউশনের 5 নম্বর সামারি দেখলে যা বুঝি, বক্স প্লট দেখলে তার থেকে আরো বেশি ক্লিয়ারলি আমরা ভিজুয়ালাইজ করতে পারি জিনিসটা। সেই বক্স প্লট দিয়ে আমরা আসলে কি করতে পারি? ডিসপারশন অফ ডাটা মেজার করতে পারি। এছাড়া কোয়ান্টাইল প্লট দিয়েও পারি, এবং এই কোয়ান্টাইলের বিভিন্ন টাইপ আছে। যদি 4 ভাগে ভাগ করি কোয়ার্টাইল, যদি 100 ভাগে ভাগ করি পার্সেন্টাইল। আচ্ছা, আর 10 ভাগে ভাগ করলে কি জানি বলে, বলতে পারবা কেউ? ম্যাম ডিসাইল। ডিসাইল, আচ্ছা, ডিসাইল এরকম। ঠিক আছে, তারপরে হচ্ছে ডিসপারশন অফ ডাটা বোঝার জন্য আমাদের আরো দুটো প্যারামিটার ইউজ হয়, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে বক্স প্লট অ্যানালাইসিস, এটা আমি আর রিপিট না করি এখন। এবং এই গ্রাফিক ডিসপ্লের মধ্যে কি কি আছে আবার? হিস্টোগ্রাম, কোয়ান্টাইল প্লট, স্ক্যাটার প্লট, এগুলো দিয়েও আমরা আসলে কি করতে পারি? ডাটার ডিস্ট্রিবিউশনটাকে খুব ভালোভাবে বুঝতে পারি। হিস্টোগ্রাম কি করে বলো তো? Histogram is a graphical representation of the frequency distribution of continuous data. এটা একটা হিস্টোগ্রাম। আচ্ছা, এরকম, এটা তো হিস্টোগ্রাম দেখতেছি, আর আমরা কি এরকম চার্ট দেখছি কখনো? এটা কি বলো তো? বলো এটা কি, কোন ধরনের প্লট এটা? বার চার্ট, বার নাম চার্ট। শুনছি। ইয়েস মিস। আচ্ছা, হিস্টোগ্রামে কি হয়? এই ভ্যালুটা কন্টিনিউয়াস হয়, এই জন্য আসলে এই যে একটা বারের সাথে আরেকটা বার লাগা লাগা। যেমন হচ্ছে ধরো তোমরা মিড টার্মে 0 থেকে 25-এর মধ্যে কত পাইছো? মিস 25। হ্যাঁ, তো 0 থেকে 5-এর মধ্যে একটা ইয়ে থাকো, ধরো এটার মধ্যে এই রেঞ্জের মধ্যে কে কে পাইছো, 5 থেকে 10-এর মধ্যে কোন রেঞ্জে পাইছো। সেখানে হচ্ছে ভ্যালুগুলো কন্টিনিউয়াস থাকে। আর এটা হচ্ছে ধরো সিএসসি ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট, বিবিএ ডিপার্টমেন্টে কতজন স্টুডেন্ট, তারপরে হচ্ছে এমটিএ কি এমসিটি, এমসিটি ডিপার্টমেন্টে কতগুলো স্টুডেন্ট। ওরা কি আসলে ডিসক্রিট, তাই না? আসলে হিস্টোগ্রাম আর এই বার চার্টের মধ্যে এটাই পার্থক্য, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এবং এখানে দুটাই কি হয়, একদিকে আমার থাকে হচ্ছে মানে কি থাকে, ভ্যারিয়েবল, আর আরেক মানে এই ওয়াই এক্সিস বরাবর কি থাকে, তাদের ফ্রিকোয়েন্সি।
A histogram is a graphical representation of the frequency distribution of continuous data represented using rectangular bars, shows how data is distributed across value ranges. So বিভিন্ন ভ্যালু রেঞ্জে ডাটাটা কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে, 0 থেকে 5 এর মধ্যে বেশি নাম্বার বেশি সংখ্যক স্টুডেন্ট নাম্বার পাইছে নাকি মানে 10 থেকে 20 এর মধ্যে বেশি পাইছে, আমরা সেই ডিস্ট্রিবিউশনটা দেখতে পাই। Used to visualize the distribution of numerical data, bar touches each other because the data is continuous. যেমন distribution of students marks. আচ্ছা, এখন দেখো যে বক্স প্লট আমাদেরকে যে ডিস্ট্রিবিউশনটা দেখায়, বক্স প্লটের জন্য কি থাকে, ওই যে Q1 Q2 Q3 এগুলা থাকে, লোয়ার এক্সটেন্ট থাকে, আপার এক্সটেন্ট থাকে। তো আমি বক্স প্লটের থেকে যদি আমি হিস্টোগ্রাম দিয়ে ডাটা ডিস্ট্রিবিউশনটা দেখি, দেখো এখানে দুইটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন আছে ডাটার, তাই না? কিন্তু তুমি যদি বক্স প্লট ড্র করো, এই দুইটা ডাটারই আসলে সেম বক্স প্লট হবে, তারপরেও দেখো ডিস্ট্রিবিউশনটা কতখানি আলাদা। তার মানে বক্স প্লট থেকে হিস্টোগ্রাম আমাদেরকে আরো বেশি ইনফরমেশন বা মানে ইনফরমেশন দেয়। আর বার চার্ট হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটার জন্য কম্প্যারিজন বিটুইন গ্রুপস, bars have gaps, departments and the number of students. আচ্ছা, আবার এই বার চার্টের এই বারগুলো আমরা আসলে এরকম মানে হরাইজন্টালি, এই সরি হ্যাঁ হরাইজন্টালি কিন্তু প্লট করতে পারি। তো হিস্টোগ্রাম আর বার চার্টের পার্থক্য হচ্ছে, হিস্টোগ্রাম কন্টিনিউয়াস এর জন্য বার ক্যাটাগরিক্যাল, হিস্টোগ্রাম কি হয়, বারগুলা টাচ করে ইচ আদারকে, বার চার্টের মধ্যে গ্যাপ থাকে। এবং হিস্টোগ্রাম দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি, ডাটার ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারি। আর বার চার্ট দিয়ে আমরা আসলে বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা আসলে কম্প্যারিজনটা ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারি। আচ্ছা, কোয়ান্টাইল বেসড ডিস্ট্রিবিউশনটা কি, যে আমার ডাটা ডিস্ট্রিবিউশনটাকে কতগুলো আমি ইকুয়াল সাইজড মানে গ্রুপে ভাগ করে ফেলবো, এবং কোন গ্রুপে কত আছে আমরা সেটা আবার এখান দিয়ে মানে প্লট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাইল প্লট। এবং কোয়ান্টাইলে একটা এফ ভ্যালু থাকে, যেমন এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.5, 0.75, 1। আর যদি এটা কি কোয়ার্টাইল পয়েন্ট, এই প্লটটা আসলে দেখা যাচ্ছে যে কোয়ার্টাইল প্লটের জন্য আমি যদি এটাকে পার্সেন্টাইল করতাম, তাহলে এফ ভ্যালুটা কি হইতো বলতো? পার্সেন্টাইল করলে এফ ভ্যালুটা হইতো 0.1। এবং এই কোয়ান্টাইল প্লট আমাদেরকে কি ইনফরমেশন দেয়, যে কোন ডাটা এক্স সে আসলে এই পুরো ডিস্ট্রিবিউশনের কোন পজিশনের মধ্যে বসে। সো একটা ভ্যালু যদি এইখানে থাকে এবং এইটার ভ্যালু যদি 20 হয়, মানে 0.25 তার মানে হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে সে আসলে 80% ভ্যালু থেকে ছোট, টোটাল ডিস্ট্রিবিউশনে সে হচ্ছে 80% ভ্যালু থেকে ছোট। এটাই আমরা আসলে এই কোয়ান্টাইল প্লটের মাধ্যমে বলতে পারি। সো পার্সেন্টাইল প্লটের মধ্যে কেউ যদি 0.36 পজিশনে থাকে, তখন আমরা বলতে পারি যে সে আসলে 36% থেকে সে হায়ার, বা আমরা বলতে পারি যে 64% থেকে সে লোয়ার। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই কোয়ান্টাইল বেসড ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। আর কোয়ান্টাইল প্লটটা কি, এটা হচ্ছে যে এখানে আমরা কি করতে পারি, যে এই যে এফ ভ্যালুর এগেনস্টে আমরা একটা ব্রাঞ্চের ভ্যালুগুলোকে প্লট করতে পারি। আর কোয়ান্টাইল প্লটে কি আমরা আসলে সেম প্যারামিটার বা সেম অ্যাট্রিবিউটের জন্য দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চের ভ্যালুকে আমরা একটার এগেনস্টে আর একটাকে প্লট করতে পারি। যেমন এখানে এইখানে এটা কি বোঝা যাচ্ছে, যে এই যে মিডল যে লাইন, তার থেকে এই পাশে আসলে ভ্যালুগুলো এই পাশে আছে। যদি আবার এইদিকে আসতো, এদিকে থাকতো ভ্যালুগুলো, তখন আমরা একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন পেতাম। যেমন shows unit price of items sold at branch 1 versus branch 2 for each quantile. Unit price of items sold at branch 1 tends to be lower than the branch 2. মানে এখান থেকে বলতেছে যে এখানে প্রতিটা জিনিসের ভ্যালু
মানে ব্রাঞ্চ 2 এর বেশি। আমরা এই প্লট থেকে আসলে বুঝতে পারতেছি যে যদি এই গ্রাফটা এদিকে যায়, তার মানে এই ভ্যালুগুলা এই এক্স এক্সিস বরাবর, মানে ব্রাঞ্চ 1 বরাবর যতটুকু বাড়ছে তার থেকে ব্রাঞ্চ 2 বরাবর বেশি বাড়ছে, তাই না? এই পয়েন্টটা চিন্তা করো, এই দিকের ভ্যালুটা বেশি আর এদিকের ভ্যালুটা কম। এই জন্য এইখান থেকে আমরা কি করতে পারি যে দুইটা ডিফারেন্ট ব্রাঞ্চের জন্য বা মানে অ্যাট্রিবিউট এখানে একটাই, বাট ডাটা সেট দুইটা আলাদা। সো দুইটা সেটের মধ্যে কম্পারিজনটা আমরা ভালোভাবে বুঝতে পারি কোয়ান্টাইল প্লটের মাধ্যমে। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর স্ক্যাটার প্লটটাকে কি বলা হয়? রিলেশনশিপ ভিজুয়ালাইজেশন, যে একটার সাথে আরেকটা রিলেশন আমরা বুঝতে পারি আসলে স্ক্যাটার প্লট দিয়ে। এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, নো কোরিলেশন। এবং স্ক্যাটার প্লট দিয়ে মেইনলি আসলে দুইটা ফিচারের ভিতরে বা দুইটা অ্যাট্রিবিউটের ভিতরে কোরিলেশনটাকে রিপ্রেজেন্ট করা হয়, বা কোরিলেশন আইডেন্টিফিকেশনের জন্য স্ক্যাটার প্লটটা ব্যবহার করা হয়। এখানে কি দেখা যাচ্ছে? আসলে আনকোরিলেটেড ডাটা, এখানে কোনো কোরিলেশন নাই। ফ্রিকোয়েন্সি কার্ভ কি? আমি এক্স এক্সিস বরাবর যে কোনো একটা অ্যাট্রিবিউট রাখবো, আর ওয়াই এক্সিস বরাবর সেটার ওই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের ভ্যালুর, সরি অ্যাট্রিবিউট না, মানে অ্যাট্রিবিউটের বিভিন্ন মান বা বিভিন্ন রেঞ্জের ভ্যালু রাখবো, আর প্রতিটা রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা আমরা এই বরাবর রাখবো। এবং এই প্রতিটা বারের যে মিডিয়াম যে মিন যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমি এখানে মিডলে রাখবো এবং সেটাকে কানেক্ট করে আমরা আসলে কি পাবো? ফ্রিকোয়েন্সি কার্ভ পাবো। Variable is taken along the x-axis and frequencies along y-axis. Frequencies are plotted against the class mid value. এখানে ছবিগুলোতে যদিও মিড ভ্যালুকে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে প্রতিটা ক্লাসের মিড যে ভ্যালুটা, সেই ভ্যালু দিয়ে আমার আসলে এই কার্ভটা যাব। Frequencies are plotted against the class mid values and then these points are joined by a smooth curve. Total area under the frequency curve represents total frequency. তার মানে এই যে টোটাল মানে এরিয়াটা, এটা আসলে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে রিপ্রেজেন্ট করে ফ্রিকোয়েন্সি কার্ভ। লাইন গ্রাফ কি জিনিস? লাইন গ্রাফটা আসলে সাধারণত যে টাইমের এগেনস্টে কোনো একটা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলাকে প্লট করা হয়। Line graphs are used to display the comparison between two variables which are plotted on the x and y axis. The x axis represents measures of time. সাধারণত x axis টা measure of time কে represent করে, while y axis represents percentage or measure of quantity. লাইন গ্রাফস ডিসপ্লে এ চেঞ্জ ইন ডিরেকশন। সো আমরা এই যে বাড়তেছে না কমতেছে নাকি ফ্ল্যাট আছে, এই জিনিসটা চেঞ্জ ইন ডিরেকশন, এটা আমরা মানে বুঝতে পারি। ইট শোস ট্রেন্ড, এতে করে আমরা ট্রেন্ডটা বুঝতে পারি, ট্রেন্ড অফ অ্যান ইভেন্ট অকারিং ওভার এ পিরিয়ড অফ টাইম টু নো ওয়েদার ইট ইজ ইনক্রিজড অর ডিক্রিজড। আর পাইগ্রাফটা দিয়ে আমরা কি করতে পারি? প্রেজেন্টিং ডিসক্রিট ডাটা অফ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। এটা সাধারণত ডিসক্রিট ডাটা বা যেটা হচ্ছে কোয়ালিটেটিভ, মানে গণনা করা যায় না, এই টাইপের ক্ষেত্রে, যেমন ব্লাড গ্রুপ, এইজ গ্রুপ, তারপরে হচ্ছে বিভিন্ন মানে মৃত্যুর রিজন, মানে এরকম মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলাকে আমরা আসলে ক্যাটাগরিক্যাল ভ্যালুর ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা এরকম পাই চার্ট দিয়ে দেখতে পারি। এবং এই অ্যাঙ্গেল গুলা দিয়ে কি, যার অ্যাঙ্গেল যত বড় সে তত বেশি পরিমাণে আছে। The frequencies of the groups are shown in a circle. Degrees of angle denote the frequency and area of the sector. এটা হচ্ছে পাই ডায়াগ্রামের কাজ। এটা দিয়েও আমরা আসলে কোন ক্লাসের ভ্যালু ক্লাস ইমব্যালেন্স কিনা, আমার ডাটা সেটটা কি ক্লাস ইমব্যালেন্স কিনা। সাধারণত আমরা যে কোনো ডাটা সেটের একটা মডেল অ্যাপ্লাই করতে গেলে যদি ক্লাস, ধরো দুইটা ক্লাস, কুকুরের ছবি আছে বিড়ালের ছবি আছে, যদি বেশি কুকুরের ছবি থাকে তাহলে দেখা যাবে সে বিড়ালকে রং আইডেন্টিফাই করতেছে, প্রচুর বিড়ালকে সে কুকুর বলতেছে, কারণ সে আসলে বেশি কুকুর দেখে, এই জন্য যে কোনো কিছু দেখলেই তার কুকুর বলতে মন চায়। সো আমরা যে ডাটার মধ্যে ডাটার ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো ক্লাস ইমব্যালেন্স আছে কিনা সেটা আমরা আসলে পাই ডায়াগ্রাম দিয়ে ভালোভাবে বুঝতে পারি। এরপরে হিট ম্যাপও হচ্ছে যে মানে
কি করে এটা হচ্ছে যে a heat map is a data visualization technique that represents value using colors. হিট ম্যাপে আমরা আসলে যে মানে কালার দিয়ে আসলে বিভিন্ন জিনিস বুঝতে পারি। নিউমেরিক ভ্যালুটা দিয়ে আমাদেরকে কালার দিয়ে দেখানো হয় হিট ম্যাপে। হিট ম্যাপস আর অফেন ইউজ টু ভিজুয়ালাইজ কোরিলেশন। এটা হচ্ছে যে মানে মেশিন লার্নিং এ মাল্টিপল অ্যাট্রিবিউটের কোরিলেশন বোঝানোর জন্য হিট ম্যাপ ব্যবহার করা হয়। সাধারণত ডার্ক কালার গুলো দিয়ে হাই কোরিলেশন এবং লাইট কালার দিয়ে লো কোরিলেশন বোঝানো হয়। এখানে তোমার এটা হচ্ছে কোনো কোরিলেশন দেখাচ্ছে না, কিন্তু আমরা এরকম অনেক সময় ধরো আমার তিনটা ইয়ে আছে, উম এদিকে আরো কিভাবে বড় করে দেখতে পারি? দেখো এখানে এই যে এইজ, সেক্স, চেস্ট পেন টাইপ, এইজ, সেক্স, চেস্ট পেন টাইপ, তার মানে আমি বলছিলাম না যে আমাদেরকে অনেক সময় অনেক মডেল অ্যাপ্লাই করার জন্য পুরো ডাটা সেটে কোনো মানে যেগুলা হচ্ছে হাইলি কোরিলেটেড এরকম কোনো অ্যাট্রিবিউট থাকতে পারবে না। তাহলে এখানে আমি কি করছি, এখানে আমার সেম গ্রুপ অফ ফিচার দিয়ে মানে আমার যা ফিচার আছে সেগুলোকেই আমি প্রত্যেকের সাথে প্রত্যেকের কোরিলেশন বের করছি, এবং এটা হচ্ছে সেটার হিট ম্যাপ। এবং হিট ম্যাপ দিয়ে দেখো এই পুরো ডায়াগোনাল বরাবর ওয়ান কেন দেখা যাচ্ছে বলতে পারবা কেউ? কারণ এই ডায়াগনে কি আছে, এটা এইজ, এটাও এইজ। সো এইজের সাথে এইজের যেহেতু সেম, তাহলে ওর সাথে ওর নিজের কোরিলেশন তো সবচেয়ে বেশি, তাই না? হ্যাঁ, এবং এখানে দেখো সবচেয়ে মানে ডিপ কালারে হাই কোরিলেশন, এখানে সবচেয়ে ডার্ক ব্লু কালারের মধ্যে ওয়ান আছে, আর যেখানে কোনো কোরিলেশন নাই বা সবচেয়ে কম কোরিলেশন সেখানে হচ্ছে একদম লাইট ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছে। সো এইখানে আমরা কি করতে পারি, হিট ম্যাপের এই কালার দেখলেই আমরা বুঝতে পারি যে কোন ফিচারের সাথে কোন ফিচারের কোরিলেশন বেশি। যেমন এই যে এইটা, এখানে হচ্ছে 0.5, এটা আরেকটু কম। আর এটা কি 0.36, এটা অনেক বেশি কম এবং নেগেটিভ। সো আমরা কি বুঝতে পারছি হিট ম্যাপটা কি তাহলে? তাহলে তুমি যদি বুঝতে পারতেছে সবকিছু, আর কেউ কিছু বুঝতেছেন না? So heat maps are often used to visualize correlation matrices in machine learning. It helps quickly identify patterns, relationships, and intensity of values in a data set. এই যে কি বলতেছে intensity of values, তার মানে এইখানে কি দেখা যাচ্ছে, এখানে সেলস ইন থাউজেন্ডস ইউএস ডলার। সো ধরো কোনো একটা শপের গত 10 সাল থেকে 21 সাল পর্যন্ত তাদের বিভিন্ন আইটেম বা হচ্ছে বিভিন্ন মাসের সেলটাকে দেখাচ্ছে। তাহলে এখানে এদিকে মাস দিছে আর এদিকে প্রতিটা সাল দিছে। এখানে লালটাকে যদি আমি সবচেয়ে হাইয়েস্ট দেখি তাহলে আর সবচেয়ে লাইট কালার দেখলে এইটা যে 2018 সালের জানুয়ারি মাসে সবচেয়ে কম কালার হয়েছিল। তার মানে যে ইন্টেন্সিটি অফ ভ্যালু দিয়েও আমরা এটা যে খালি হিটম্যাপ দিয়ে যে খালি কোরিলেশন তা না, একটা ডাটার ডিস্ট্রিবিউশন বোঝা যাবে যে ওভার দ্য টাইম বা ওভার দ্য পিরিয়ড বা বিভিন্ন মানে ইয়ে হচ্ছে বিভিন্ন রেঞ্জের মধ্যে কোন মানে কখন আসলে সবচেয়ে বাড়ছে বা কমছে সেই জিনিসগুলো আসলে বোঝা যায়। Data values are represented by different colors. Each cell represents a value in a matrix or table. Darker or stronger color indicates higher value. Lighter color indicates lower value. Commonly used হয় correlation matrix এবং confusion matrix এ। কোরিলেশন ম্যাট্রিক্স তো আমরা বুঝতেই পারতেছি, এই যে এটাই কোরিলেশন ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমরা এখানে এটা এই যে ইয়েতে দেখছি ব্রাউজারে। এখানে আমরা কি করতেছি, প্রতিটা অ্যাট্রিবিউটের সাথে প্রতিটা অ্যাট্রিবিউটের কোরিলেশন দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কনফিউশন ম্যাট্রিক্সটা কি আমরা জানি? কনফিউশন ম্যাট্রিক্সের নাম শুনছি? Yes, ma'am. কখন শুনছি, কোথায় শুনছি? ম্যাম প্রিভিয়াস টাইমে তো একাডেমিক ভাবে শুনেন, একটু আলাদা করে।
মানে কোন কোর্সে মানে কোন কোর্সে পড়ছো? ইয়েস ম্যাম, মেশিন লার্নিং ডিপ লার্নিং যখন করছি তখন ইমেজ ক্লাসিফিকেশনে আমাদের সাধারণত এটা ইউজ করছে। তুমি আবার কবে মেশিন লার্নিং ডিপ লার্নিং করলা? ম্যাম রিসার্চের পারপসে ডিপ লার্নিংটা শেষ করছি, রিসার্চে আছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে গেল হচ্ছে যে এই গ্রাফিক্যাল, এগুলো ছিল কি সব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এরপরে আমরা এখন দেখবো জিওমেট্রিক প্রজেকশন ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজেশন অফ জিওমেট্রিক ট্রান্সফরমেশনস অ্যান্ড প্রজেকশনস অফ দ্য ডেটা। চ্যালেঞ্জ কি? হাউ টু ভিজুয়ালাইজ এ হাই ডাইমেনশনাল ডাটা ইন এ 2D স্পেস। কমনলি ইউজড বা হচ্ছে অনেক রকমের এরকম জিওমেট্রিক প্রজেকশন আছে, তার মধ্যে স্ক্যাটার প্লট আর প্যারালাল কোঅর্ডিনেটস, এই দুটা মানে বেশি ইউজ হয়। এটা কি স্ক্যাটার ম্যাট্রিক্স হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা হিট ম্যাপে দেখলাম, সেই জিনিসটাই আমি এখানে একটা কোরিলেশন ম্যাট্রিক্স এর মধ্যে দেখতেছি। এবং এটা হচ্ছে কি একটা স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স। সেখানে ওই যে সেম ভাবে এখানে ওই সেম ফিচারই কিন্তু আছে, ওই হিট ম্যাপে যে জিনিস দেখছি এদিকে আর এদিকে সেম সেট অফ ফিচার্স। এবং এখানে আমরা এই যে এই কর্ণ বরাবর কি যেহেতু সেম ফিচার, এই জন্য আমরা এই যে কোরিলেশন আছে এখানে প্রত্যেকটার মধ্যে। আর এই বাকিগুলোতে আমরা কোরিলেশনের ডিরেকশনটা দেখতে পাচ্ছি যে কোনটা কতটুকু কোরিলেটেড। যেমন এখানে কোনো কোরিলেশন নাই, এখানে নাই কোরিলেশন, এখানে নাই, এখানে একটা হালকা কোরিলেশন দেখা যাচ্ছে, এখানে হালকা এখানে এইখানে এইখানে এখানে একটা কোরিলেশন দেখা যাচ্ছে। আর প্যারালাল কোঅর্ডিনেটসে কি করা হয়, আমরা হচ্ছে যতগুলো অ্যাট্রিবিউট আছে সবাইকে আমরা ফিচার স্কেলিং করব। মানে সবাইকে হচ্ছে আমরা ওই যে নর্মালাইজ করবো, একটা মিন ম্যাক্স রেঞ্জের মধ্যে নিয়ে আসবো। আইদার জেড স্কোয়ার নর্মালাইজেশন অথবা মিন ম্যাক্স নর্মালাইজেশন, অথবা হচ্ছে কি যেন ছিল ডেসিমেল নর্মালাইজেশন বা হচ্ছে লগারিদমিক নর্মালাইজেশন, যে কোনো একটা ইয়েতে এনে ট্রান্সফরমেশনে এনে মানে একটা ফিক্স রেঞ্জের মধ্যে নিয়ে আসবো সবাইকে এনে, তারপরে হচ্ছে প্রতিটা অ্যাট্রিবিউট। তাহলে এখানে কি হবে, যখন আমরা ট্রান্সফর্ম করে ফেলতেছি তখন স্যালারিও 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্সও 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে। তারপরে আমরা কি করব, একটা সিঙ্গেল ডেটা পয়েন্ট নিব। একটা সিঙ্গেল ডাটা পয়েন্ট নিলাম। যেমন এখানে অ্যাট্রিবিউট যদি এরকম হয় কুইজ 1, কুইজ 2, কুইজ 3, হ্যাঁ, তৌহিদ কুইজ 1 এ পাইছে 15, কুইজ 2 তে পাইছে 14, কুইজ 3 তে পাইছে আবার 15, এরকম। তার মানে এখানে প্রতি একটা লাইন কি আসলে একটা একটা ডাটা পয়েন্ট, আর প্রতিটা বার মানে এইখানে প্রতিটা ভার্টিক্যাল লাইন কি একটা একটা অ্যাট্রিবিউট, আর প্রতিটা লাইন হচ্ছে একটা একটা ডাটা পয়েন্ট। এবং প্রতিটা ডাটা পয়েন্টের জন্য ওই ফিচারের ভ্যালু কত সেইখানে আমি সেটাকে পয়েন্টে বসাবো এবং এই লাইনগুলোকে কানেক্ট করব। এটাই হচ্ছে আমাদের প্যারালাল কোঅর্ডিনেটস। তাহলে এখানে আমি 2D ভাবে দেখতে পাচ্ছি না আমার ডাটা, অ্যাকচুয়ালি তো ডাটাটা আসলে কি ছিল, একটা হাই ডাইমেনশনাল ডাটা। তুমি একটা এই যে একটা টেবিলকে, এই একটা টেবিলের মধ্যে যে এই মানে রো আর কলাম গুলা থাকে, কলাম আর রো গুলা থাকে, এটাকে কি তুমি নর্মালি ইয়ে করতে পারো? নর্মালি আমরা কি জানি যে আমরা দুইটা অ্যাট্রিবিউটকে প্লট করতে পারি, একটাকে এক্স এক্সিস বরাবর, একটাকে ওয়াই এক্সিস বরাবর। বাট এই টেকনিক দিয়ে আমরা আসলে কি করতে পারি, আমার যদি 100টা ফিচার থাকে বা 1000টা ফিচার থাকে তাও কিন্তু আমরা, এবং আমার যদি লক্ষ লক্ষ ডাটা পয়েন্ট থাকে তাও কিন্তু সেটাকে আমরা এখানে 2D ভাবে প্লট করতে পারবো। যদি আমি ইন্টারপ্রেট করতে পারবো না, বাট আমি অ্যাটলিস্ট প্লট তো করতে পারবো। আর অল্প সংখ্যক ডাটা হলে আমি খুব ইজিলি সেটাকে ভিজুয়ালাইজও করতে পারবো। তাহলে বোঝা গেছে এই রিপ্রেজেন্টেশনটা। হ্যাঁ, এটাও কি আগে দেখছো? এরপরে হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ভিজুয়ালাইজেশন টেকনিক। এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখবো, একটা হচ্ছে ওয়ার্ল্ড উইদিন ওয়ার্ল্ডস আর একটা হচ্ছে ট্রি ম্যাপ। না, দুইটা এক্সাম্পল দেখবো না, আরো বেশি দেখবো। যেমন এখানে কি করতেছে, এটা জাস্ট এমনিতে ইয়ে করে রাখো তোমরা, হচ্ছে যে দেখবা যে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেক্স যেটাকে আমরা আসলে এইভাবে মানে এটা রিপ্রেজেন্টেশন দেখতে পাই। তো তোমরা যেহেতু ডিপ লার্নিং করছো তাহলে তোমরা হচ্ছে নিশ্চয়ই গ্রেডিয়েন্ট ডিসেন্ট এটার সাথে কি পরিচিত? তোমরা করো নাই, সবাই করো নাই, 2-1 জন পার্সোনালি পড়ে দেখতে পারো। যাই হোক, এটা হচ্ছে কি একটা প্লেন। এটা প্লেন মানে কি, যে
তোমরা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হিল ক্লাইম্বিং প্রবলেমটা পড়ছো না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা নিয়ে বেশি কথা না বলি। এটা দেখো, এটা আসলে কি? এই ছবিটা তোমরা অবশ্যই মানে মানে কোনো না কোনো সময় তোমরা দেখছো। এটা ধরো আমার যে মানে স্টোরেজ আছে, সেই স্টোরেজের বিভিন্ন ড্রাইভ অনুযায়ী মানে প্রত্যেকে মানে বিভিন্ন প্রোগ্রামের, হ্যাঁ, বা সফটওয়্যারের মানে কে কতটুকু মেমোরি ব্যবহার করতেছে সেটার একটা ভিজুয়ালাইজেশন। Streamlabs display hierarchical data as a set of nested rectangles. Each branch of the tree is given a rectangle which is then tiled with smaller rectangles representing sub branches. যেমন ধরো তোমার কম্পিউটারে এ বি সি 3টা ড্রাইভ আছে। সুমি তুমি এখানে এই ট্রায়াঙ্গেল দিয়ে তুমি এ ড্রাইভটাকে দেখতেছো। তারপরে এই এ ড্রাইভের মধ্যে আবার যত পার্টিশন আছে সে তারা মানে বা হচ্ছে যত ফোল্ডার আছে, বাট হ্যাঁ, যত ফোল্ডার আছে তাদেরকে তুমি এভাবে দেখতে পাচ্ছ। প্রতিটা ফোল্ডারের মধ্যে আবার কি কি সাব ফোল্ডার আছে তাদেরকে তুমি দেখতে পাচ্ছ। প্রতিটা সাব ফোল্ডারের মধ্যে আবার কি কি ফাইল আছে তাদেরকে তুমি দেখতে পাচ্ছ। এইভাবে তোমার এই যে স্টোরেজ ডিভাইসটা তো একটা মানে ট্রি এর মতো চিন্তা করতে পারি আমরা, বা একটা হায়ারার্কি চিন্তা করতে পারি। সেই হায়ারার্কিকে কিন্তু আমি এই যে 2D প্ল্যানের মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু এটা কি আসলে? এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ভিজুয়াল টেকনিক। এটা আসলে একটা ট্রি এর মতনই, এই যে, এবং নামই দেখো এটাকে, এটা ট্রি ম্যাপ বলতেছে। আবার এটা কি? ভিজুয়ালাইজিং কমপ্লেক্স কি জানি, যেগুলো নড়ানো চড়ানো যায় না দেখতেছি, যাই হোক। এখানে হচ্ছে নন নিউমেরিক্যাল ডাটাগুলোকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, যেমন সাধারণত যে সোশ্যাল মিডিয়ার ডাটাতে কোন ডাটাটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, তাই না? এগুলো আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি। এটা তো খুব কমন, মানে পত্র পত্রিকায় এরকম ছবি দেখা যায়, তাই না? তো এখানেও কিন্তু আমরা আসলে ডাটার ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি। ধরো তোমার একটা ফাইল আছে, একটা ডকুমেন্ট আছে, সেখানে সবগুলোর ওয়ার্ড গুলাকে যদি তুমি ভাবে তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী সাজাও, তাহলে ওখানে সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যার, তাকে তোমাকে সবচেয়ে বড় আকারে দেখাবে। যেই ওয়ার্ড যেগুলো সবচেয়ে ছোট, মানে যেগুলো সবচেয়ে মানে আনকমন ওয়ার্ড, সেগুলোকে অনেক ছোট দেখা যাবে। তাহলে এখানে দেখে তুমি কি ট্রেন্ডিং ওয়ার্ডস গুলা ভিজুয়ালাইজ করতে পারতেছো না? So, আমাদের এই যে আজকের টপিকে এই ভিজুয়ালাইজেশন, ডাটা ভিজুয়ালাইজেশনে এইটুকুই আমরা দেখবো। এছাড়া এর বাইরে আরো অনেক ভিজুয়ালাইজেশন টেকনিক আছে, ওগুলো আরো অনেক বেশি অ্যাডভান্স। তো আমাদের আপাতত ইন্ট্রোডাকশন হিসেবে এতটুকু দেখলেই হবে। এখন এখান থেকে কোয়েশ্চেন কি আসবে? এখান থেকে আসলে কোয়েশ্চেন হচ্ছে যে কি বলবো, কোয়েশ্চেন কি আসবে আমি নিজেই হ্যাঁ, শুনতে পাচ্ছ? আছো তোমরা? হুম, আচ্ছা। So, আপাতত মেনলি হচ্ছে যে অ্যাপ্লিকেশন মানে মানে কোন টাইপের প্লট কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাই আপাতত তোমরা ভালোভাবে মানে আত্মস্থ করো। তারপরে যদি আরো কোনো কিছু থাকে আমি তোমাদেরকে বলবো, ফাইনাল পরীক্ষার আগে ডিসকাস করা হবে।
অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আজকে আর পড়াবো না, কালকে হচ্ছে আমরা নেক্সট টপিকটা পড়বো।